আরেকটা পয়েন্ট ছিল যে টাটারা যত পরিমাণ জমি চেয়েছেন আর আপনারা তার থেকে কম পরিমাণ দিয়েছেন, তাহলে এটাই কি আমরা ধরতে পারি ন্যূনতম জমি, মানে এর থেকে কম জমি টাটা দিলে ন্যানো কারখানা হবে না? কার্যত তাই, এবং আমরা এটা নিয়ে অনেক আলোচনাও করেছি। কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান আছে যেটাকে সংক্ষেপে ন্যাট্রিপ বলা হয়। ওরা আধুনিক যুগের যে গাড়ি নির্মাণ শিল্প তার উপরে তারা গবেষণাও করেন এবং দেখছেনও। তারা যে আমরা তাদের কাছে জানতে চাই তাদের কাছে যে কি লয়, তাদের বক্তব্য হচ্ছে এই যে আধুনিক যুগে একটা ছোট গাড়ির কারখানা ন্যূনতম 1 লক্ষ গাড়ি তৈরি না হলে পরে সেই গাড়ি কারখানাটা খুব ভায়াবল হবে না। 1 লক্ষ গাড়ি তৈরির জন্য ওনারা বলছেন ন্যূনতম মাদার প্ল্যান্টে জমি লাগবে 450 একর। এখানে তো প্রায় 3.5 লক্ষ। হ্যাঁ, এবার বলছেন প্রতি 1 লক্ষ যত বাড়বে তাহলে জমির পরিমাণ 25% করে বাড়বে। তার মানে আপনি 3.5 লক্ষ গাড়ির জন্য 25% বাড়লে এটা হচ্ছে শুধুমাত্র মাদার প্ল্যান্টের জন্য। এরপরে যদি এর সঙ্গে আনুষঙ্গিক যে শিল্পগুলোর কথা বলছি তা যদি আপনি বলছেন যে খুব কনজারভেটিভলি যদি বিবেচনা করা হয় তাহলে 90% অব দি মাদার প্ল্যান্টের জমি লেগেছে তা লাগবে এর জন্য। তাহলে আপনি বুঝতেই পারছেন জমির ক্ষেত্রে কতখানি হচ্ছে যে আমরা কম জমি দিয়েছি। সেই দিক থেকে আমরা কম জমি দিয়েছি এই কারণে যে ওনারা কারখানাটা খুব ছড়িয়ে ছিটিয়ে করবেন তা কিন্তু করতে পারছেন না, ওনারা কারখানাটা খুব কম্প্যাক্ট করছেন। অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দীপঙ্কর বাবু তুলেছেন, সেটা হচ্ছে এই যে আমাদের ওয়ার্ক কালচার। এখানে আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে একটা হচ্ছে যে কর্মসংস্কৃতির ক্ষেত্রে সাধারণভাবে আমাদের একটা সাধারণভাবে মানুষের যে সমালোচনাটা আছে সেটা মূলত কিন্তু আপনি দেখবেন যে আমাদের এই সরকারি অথবা সরকারি সংস্থার ক্ষেত্রেই হচ্ছে বেশিভাবে প্রকট হয়, এবং মানুষের মধ্যে এটা আসে এই কারণে তারা সরকারের কাছ থেকে যে পরিষেবাটা আশা করেন সেই সময় মতো সেই পরিষেবাটা তারা যখন পান না তখন তাদের মধ্যে একটা ক্ষোভ হয়, এবং এটার মধ্যে কোনো যে মানে বস্তুগত উপাদান নেই আমি তা মনে করি না, আছে। এবং এটা আমাদের সাধারণত খানিকটা আমাদের পশ্চিমবাংলার অনেক দিন ধরেই চলে আসছে। আমি ঠিক এর জন্য কে দায়ী কে কতখানি দায়ী আমি এই বিতর্কের মধ্যে যেতে চাই না। পরের অংশটার জন্য 3 দশকের বামফ্রন্ট শাসন দায়ী উনি যেটা বলছেন না আমি তা মনে করি না, কারণ হচ্ছে যে আমি আপনাকে অনেক অনেক অতীতের ইতিহাস আমি দীপঙ্কর বাবু আমার থেকে খুব ভালো জানেন। আমরা যখন স্বাধীনতার আগে যখন কর্পোরেশন কলকাতা কর্পোরেশন যখন আমি ইতিহাসের মধ্যে যাচ্ছি না, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বারবার বলেছেন যে ঘেরাওয়ের রাজনীতি, ধর্ণা মানে ধর্মঘট অবরোধের রাজনীতি, এটা তো সার্বিকভাবে শিল্প বিরোধী। মানে আপনি শিল্পমন্ত্রী, আপনি আরো ভালো বলতে পারবেন। দেখুন কোন সরকার যখন আমরা প্রশাসন চালাই বা সরকারে থাকি আমরা কখনোই এটা চাই না যে কাজ বন্ধ হোক বা ধর্মঘট হোক কিংবা বন্ধ হোক, যাই আমরা চাই না, আমরা চাই সরকার, আমি বলছি সরকারের কথা বলছি। কিন্তু আপনি জানেন যে গণতান্ত্রিক দেশে কতগুলো সাধারণভাবে ধর্মঘট যে কথাটা বলা হয়, ধর্মঘট আমি চাওয়া না চাওয়ার উপরে সবসময় তা নির্ভর করে না, নির্ভর করে সাধারণ মানুষের উপর তারা কিভাবে প্রতিক্রিয়া করবে। রাজনৈতিক দল, সুতরাং শুধু রাজনৈতিক দল কেন বলছেন, ট্রেড ইউনিয়ন করে ধর্মঘট করে, কলকারখানায় ধর্মঘট হয়, রাজনৈতিক দল ধর্মঘট না, ধরুন আমি আমার কর্মচারী তারা যদি ধর্মঘটে অংশগ্রহণ করেন তাহলে বাস চলা সমস্যা। আমি যদি বলি সরকারের দিক থেকে নিশ্চয়ই কোনো সরকারি যে সরকারি প্রশাসন চালান না কেন তিনি চাইবেন না যে এই জিনিসটা হোক, এটা আমরা সবাই চাইব। কিন্তু আবার গণতান্ত্রিক দেশে যখন এরকম জিনিস হয় এটা যে একটা স্বাভাবিক একটা বিষয় আছে। তবে এটা সর্বত্রই হয়, এটা শুধু আমাদের রাজ্যে হয় তাই নয়, ভারতবর্ষে হয়, ভারতবর্ষের বাইরে হয়, সর্বত্রই হয়। কিন্তু যেটা খানিকটা আমাদের অনেকের মনের মধ্যে এখন এটা এসেছে যে পশ্চিমবাংলায় একটু বেশি হয়, নানান কারণে হয়। এবং ওই দীপঙ্কর বাবু যে কথাটা বলেছেন এমন কিছু ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটনা হয়। ওনার মত যে হ্যাঁ ধর্মঘট একটা অস্ত্র এবং সেই অস্ত্র মানুষের ব্যবহার করতে হবে, একটা না একটা সময় আসবে। কিন্তু এটাকে আমরা বলি যেটা যে এটাকে শেষ অস্ত্র, এটা এমন ভাবে ব্যবহার করো না যাতে এই অস্ত্রটা ভোঁতা হয়ে যায়। এই অস্ত্রটাকে সেইভাবে ব্যবহার করতে হবে। এই অস্ত্রটা যদি বারবার ব্যবহৃত হয় তাহলে অস্ত্রটাই ভোঁতা হয়ে যায়, তখন আর অস্ত্রের কার্যকারিতা। আমি একটু সিঙ্গুরের সঙ্গে জুড়ি যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলছেন রাজনৈতিকভাবে আরো দৃঢ় গলায় বলবেন যদি সত্যি সত্যি ন্যানো কারখানাটা এখানে না হয়, যে তারা শিল্প বিরোধী,
এইরকম একটা তকমা বিরোধী দল শিল্প চায় না, কিন্তু পাশাপাশি আপনাদের বন্ধ, আপনাদের রাস্তা আটকে মহামিছিল, এইগুলো কি একটা মানে আপনারা বাম, মমতা বন্দ্যোপাধ্যায় অতি বাম, এই ধরনের মানে রাজ্যের ডান শক্তি বা শিল্প বন্ধু এই ব্যাপারটা না শাসক দল না বিরোধী দল এরকম একটা ছবি উঠে আসছে না যে এই রাজ্যে? আমার তো মনে হয় না ইদানিং কালে পশ্চিমবাংলা সম্পর্কে শিল্প বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেড়েছে। শুধু তাই নয়, যে কথাটা আমাদের আরেকটা দিক দেখতে হবে, যে আপনি যদি দেখেন যে নতুন যেসব কলকারখানা এই সময়কালের মধ্যে হয়েছে, এই কলকারখানাগুলোতে কিন্তু আপনার কাজের পরিবেশ, উনি যেটা বললেন, আমি একটু আগে দীপঙ্কর বাবুর একটা কথার আর একটা দিক হচ্ছে যে আমাদের রাজ্যে এখন ধরুন এই তথ্য প্রযুক্তি সেক্টর বলুন অথবা নতুন যেসব শিল্প এসছে, এইসব শিল্পে কিন্তু কর্মসংস্কৃতি নিয়ে কোনো অভিযোগ নেই, বরঞ্চ এটা যে খুবই উন্নত মানের এবং এটা যে ভালো, এটাই প্রশংসিত হয়েছে। আপনি যদি আজিম প্রেমজির কথা শোনেন, আপনি যদি কগনিজেন্টের কথা শোনেন, আপনি যদি টাটা কনসালটেন্সির কথা শোনেন, আপনি যদি আইটিসির কথা শোনেন, সেই দিক থেকে আমার মনে হয় এই দিক থেকে অনেক স্থগিত হয়ে যাওয়ার পর ছবিটা পাল্টে যাবে না? টাটার প্রকল্প স্থগিত হয়ে যাওয়ার জন্য একটা তো খারাপ বার্তা সারা ভারতবর্ষে এবং পৃথিবীতে পৌঁছাবে, সেটা তো নিশ্চিত আমাদের দিক থেকে, কিন্তু সেটার জন্য তো কর্মসংস্কৃতি দায়ী নয়, সেটার জন্য একটা রাজনৈতিক মনোভাব দায়ী। আপনি এটাকে তো পশ্চিমবাংলার মানুষের কর্মসংস্কৃতির জন্য এটা হলো, এ কথা বললে অন্যায় করা হবে। যেখানে রাজনৈতিক স্থিতাবস্থা আছে কিন্তু শাসক দলের বা সরকারের এতটা দৃঢ়তা নেই যে তারা একটা বড় টাটার মতো বড় শিল্প গোষ্ঠীকে নিরাপত্তা দিতে পারে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। নিরাপত্তা তো আমরা সুনিশ্চিত করার চেষ্টা করেছি যতখানি সম্ভব, এবং আজ পর্যন্ত আমরা আমাদের সরকারের দিক থেকে, প্রশাসনিক দিক থেকে আমাদের যা করণীয় তা করেছি। কিন্তু ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা একটা কারখানা করব, কেনই বা কিছু মানুষ এইভাবে বিরোধিতা করবেন এবং কন্টিনিউয়াসলি কেন তারা এই গেটের সামনে এইভাবে দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করবে, কেন আমাদের কর্মচারী জায়গায় থ্রেট করবেন, শুধু এইটার দিক থেকে তারা করেছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি, এটা কিন্তু ঘটনা নয়। আমরা তাদের নিরাপত্তা দিয়েছি, তাদের কাজ করতে তারা গেছেন, আমরা তার ব্যবস্থা করেছি, সেগুলো আমরা যা করার করেছি। রাজনৈতিকভাবে একটা সুবিধা আপনারা পাবেন না যে এরপর বলা যাবে যে দেখুন ন্যানো কারখানা কাদের জন্য হয়নি? তৃণমূল কংগ্রেসের জন্য। একটা শিল্প বিরোধী তকমা এটা দেওয়া যাবে না, মানে কোট আনকোট যেটা রতন টাটা বলছেন যে ট্রাভেল স্পট কাদের জন্য? ওয়েস্ট বেঙ্গল, ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল তো নয়, কেন ট্রাভেল স্পট? তৃণমূল কংগ্রেসের জন্য। এতে একটা সুবিধা আছে, এটা তো মানবেন, রাজনৈতিক সুবিধা আছে। দেখুন, আমি এই রাজনৈতিক সুবিধা চাই না। আমি শুধু আপনাদের বলি যে যদি এমনও হয় পশ্চিমবাংলার মানুষ যদি মনে করে যে উনি ঠিক করেছেন, ভবিষ্যতে যদি ওনাকেই নির্বাচিত করেন, আমাদের তাতেও কোনো আপত্তি নেই। তবু আমরা মনে করি এই কারখানাটা আমাদের রাজ্যে হওয়া উচিত। এই কারখানাটা আমাদের রাজ্যে করার জন্য যদি আমাদের কোনো আপাত দৃষ্টিতে আমাদের রাজনৈতিকভাবে কিছু যদি সমর্থন কমেও, আমি মনে করি ইতিহাস একদিন একথা বলবেই যে আমরা সঠিক পথে এগিয়েছিলাম। সুতরাং সব কাজে সেই মুহূর্তেই আমরা সব ফল পাই না, কিন্তু বর্তমানে আমি আপনাকে এই যে গণতন্ত্র এটা খুবই স্বাভাবিক, কিন্তু তার জন্য পশ্চিমবাংলার মানুষের উন্নয়নকে বলি দিয়ে, উন্নয়নকে জলাঞ্জলি দিয়ে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি করব, এ রাজনীতি করার দীক্ষা আমরা পাইনি। রাজনীতি ভাবছেন এটা যদি কিছুটা হয় তাহলে কৃষকদের মধ্যে আমাদের সেই চেতনা বৃদ্ধি করার প্রয়োজনীয়তাটা আমাদের সামনে অনেক বড় হয়ে দেখা দেবে। এবং আমি মনে করি দেশে দেশে যখনই কোনো শিল্প গড়ে উঠেছে এবং শিল্প যখন ব্যাপকভাবে আসছে, তখন একটা সামাজিক ক্ষেত্রে একটা পরিবর্তন হয়। এটা বহুদিন আমরা লক্ষ্য করেছি, বহু জায়গায় লক্ষ্য করেছি। এবং কৃষকের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা আশঙ্কা তৈরি হয়, একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়। তারা মনে করে যে ভবিষ্যৎ যেটা আসছে সেটা কি আমার পক্ষে ভালো হবে? আমি যা আছি স্থিতাবস্থাটার পক্ষে থাকা, জমি যেহেতু আবেগের সঙ্গে যুক্ত, তার থেকে এটা মনে হতে পারে। কিন্তু এইখানেই রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে। আমরা যারা মনে করি ভবিষ্যতের দিকটার দিকে আমরা তাকাই, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকাই, তাহলে রাজনীতি কেবলমাত্র বর্তমানকে নিয়ে নয়, রাজনীতি তো ভবিষ্যৎকে নিয়ে। রাজনীতি তো এমন একটা মতাদর্শ, যে মতাদর্শ ভবিষ্যতের একটা স্বপ্ন দেখায়। এইরকম একটা জীবন আমরা চাই, সেই জীবনের জন্য আপনাকে লড়াই